প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব। গতদিনে এই পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের আলোচনা করেছিলাম। প্রথম অধ্যায়ে কিছু অংশ আলোচনা হয়েছিল। বিজ্ঞানের যে আবিষ্কারগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করব, তবে আজকে পরিমাপ সম্বন্ধে একটু আলোচনা করব। গতদিনে রাশি সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, আজকে হবে পরিমাপ সম্বন্ধে। আসলে পরিমাপ কাকে বলে, পরিমাপের একক কি, তারপর আন্তর্জাতিক একক বলতে কি বোঝায়, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় হবে পরিমাপ সংক্রান্ত। এবং পদার্থবিজ্ঞানে অনেক কিছু পরিমাপ করতে হয়, যেগুলো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রপাতি রয়েছে। সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে কিছু যন্ত্রপাতি রয়েছে এই অধ্যায়ে, সেগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব, এবং যেটা বাকি থাকবে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো দেখো, আজকে হলো পরিমাপ কাকে বলে। আসলে পরিমাপটা কি জিনিস? পরিমাপ কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হবে পরিমাপ। আমরা এভাবে বলতে পারি যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। তারপরে এই আমরা যে কোনো একটা বিষয় পরিমাপ করব, যেমন মনে করো যে আমাদের বয়স পরিমাপ করা হয়, ভর, এই ধরনের অনেক কিছু পরিমাপ করা যায়। তাহলে এটা আমরা পরিমাণটা বুঝি। তারপর হচ্ছে পরিমাপের একক। তাহলে পরিমাপের এককটা হবে, পরিমাপের এককটা হলো যে যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয়, তাকে পরিমাপের একক বলে। বিষয়টা এরকম যে তোমরা ক্লাস 8-এ দেখেছো যে 3 অধ্যায়ে, পরিমাপ অধ্যায়ে, সেখানে লেখা ছিল যে তোমরা জানো যে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। অর্থাৎ একটা দণ্ড রয়েছে, সে প্লাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতু তৈরি। সেই দণ্ডটা ফ্রান্সের একটা মিউজিয়ামে রক্ষিত আছে। সেই মিউজিয়ামের যে রক্ষিত দণ্ডটা আছে, সেই দণ্ডটার সাথে তুলনা করে অন্য অন্য দৈর্ঘ্য পরিমাপ করা যায়। যেমন আমার বোর্ডটা ওই দণ্ডের তুলনায় কত গুণ, সেটা আমরা ওই দণ্ডটার সাথে তুলনা করে পরিমাপ করতে পারি। তাই বলা হচ্ছে যে তাহলে ওই ফ্রান্সের যে মিউজিয়ামে যে দণ্ডটা রাখা আছে, সেটা হচ্ছে আদর্শ একটা পরিমাণ। সেই পরিমাণের সাথে তুলনা করে আমরা দৈর্ঘ্য মাপি, প্রস্থ মাপি। এই জন্য ওইটাকেই বলা হচ্ছে পরিমাপের একক। এখন এই পরিমাপের একক আমরা জানি যে বিভিন্ন রকম একক প্রচলিত রয়েছে। তোমরা ওই আবারও বলতেছি যে ওই অষ্টম শ্রেণীর যে তৃতীয় অধ্যায়ের পরিমাপ ছিল, সেখানে ব্রিটিশ পদ্ধতি, তারপর আরো বেশ কিছু পদ্ধতি ওখানে প্রচলিত ছিল। তোমরা হয়তো অনেকেই সেটা সম্বন্ধে ধারণা পেয়েছো। এখন এক এক দেশে এক এক রকম এই এককের প্রচলিত থাকার কারণে ব্যবসা বাণিজ্যে বেশ অসুবিধা দেখা দিত। এই যে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটার পর দেখলো যে না, সারা বিশ্বে যদি এই একক, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের একক প্রচলন থাকে, তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছিল। তো এই সমস্যার লাঘব করার জন্য সারা বিশ্বের বিজ্ঞানীরা 1960 সালে সারা বিশ্বে একই একক চালু করার সিদ্ধান্ত নেন। সেই এককটাকেই বলা হয় এসআই ইউনিট বা এসআই একক, বা এককের আন্তর্জাতিক পদ্ধতি। যাই হোক, এটা মাঝে মাঝে আসে যে এসআই একক বলতে কি বোঝো, বা এককের আন্তর্জাতিক পদ্ধতি বলতে কি বোঝো, বা এককের আন্তর্জাতিক পদ্ধতি ব্যাখ্যা করো। এককের আন্তর্জাতিক পদ্ধতি
বা এটাকে এসআই ইউনিটস। এসআই একক বা এককের আন্তর্জাতিক পদ্ধতি, এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, এককের আন্তর্জাতিক পদ্ধতি। তাহলে সারা বিশ্বে ব্যবসা বাণিজ্যে সুবিধার জন্য যে সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে এককের সমস্যা দূর করার জন্য 1960 সালে বিজ্ঞানীরা একই একক ব্যবহারের সিদ্ধান্ত নেন। এককের এই পদ্ধতিকে এককের আন্তর্জাতিক পদ্ধতি বলে। পদ্ধতি বা এসআই ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, এককের আন্তর্জাতিক পদ্ধতি বলে। যাই হোক, এই ধরনের প্রশ্ন একটু মনে রাখতে হবে। আর এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই পরিমাপ করতে গিয়ে আমরা এখানে এই অধ্যায়ে কয়েকটা যন্ত্র নিয়ে আলোচনা করব। সেটা যেমন একটা স্লাইড ক্যালিপার্স আছে, স্ক্রু গজ আছে, তারপর এখানে আরো আমরা এই দুটাই মূলত এখানে বোঝার চেষ্টা করব। স্লাইড ক্যালিপার্স, আসলে স্লাইড ক্যালিপার্স এই যন্ত্রটা কি কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে বা এই স্লাইড ক্যালিপার্স যন্ত্রটার সাহায্যে গোলকের ব্যাস, ভিতরের ব্যাস, বাইরের ব্যাস, সিলিন্ডারের এরকম অনেক কিছু পরিমাপ করা যায়। আসলে অন্য অন্য ক্ষেত্রেও তো পরিমাপ করা যেতে পারে, তবে এটা ব্যবহারের সুবিধাটা কি? আসলে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবা যে ধরো আমি এই দণ্ডটার দৈর্ঘ্য মাপতেছি, তো তোমাদের মিটার স্কেল, যেমন জ্যামিতি বক্সে তোমরা যে ছোট ছোট স্কেল গুলো ব্যবহার করো সেখানে দেখবা যে লেখা আছে সেন্টিমিটারে, সেন্টিমিটারের মাঝে আবার 1 সেন্টিমিটারের মধ্যে 10টা ভাগে ভাগ করা আছে, অর্থাৎ মিলিমিটার অংশে ভাগ করা আছে। ও আর একদিকে ইঞ্চিতেও দাগ কাটা থাকে। তা মিলিমিটারে যদি আমরা এরকম করে একটা স্কেল বসাই, যদি আমরা মাপি, ধরো এটা আনুপাতিক হারে 1 2 3 4 5 6 7, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে যদি আমরা মিলিমিটারের কথাই বলি, তাহলে এই দণ্ডটার যে আমরা দৈর্ঘ্য মাপবো, তাহলে দেখা যাচ্ছে যে কতটুকু, 1 2 3 4 5 6 মিলিমিটার। 6 মিলিমিটারের একটু বেশি, আবার 7 মিলিমিটারের কম। তাহলে এই মিলিমিটার তো আমরা তো এটাকে 6 বলতে পারি না, 6 চেয়ে একটু বেশি। এই যে খন্ডাংশ সামান্য বাড়তি অংশটা 1 মিলিমিটারেরও এই দৈর্ঘ্যটা কম, তো সেইটা মাপার জন্য এই সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন। আমরা স্লাইড ক্যালিপার্স যেটা আছে সেটাতে পিয়েরে ভার্নিয়ার নামক একজন বিজ্ঞানী এই যন্ত্রটা আবিষ্কার করেন। এই একটা স্কেলের, সেন্টিমিটার স্কেল, সেখানে মিলিমিটারে দাগ কাটা রয়েছে, সেই স্কেলের উপরে আরেকটা স্কেল লাগিয়ে দিয়ে এই স্লাইড ক্যালিপার্স আবিষ্কার করেন। সেই উপরের স্কেলটাকেই বলা হয় ভার্নিয়ার স্কেল। আমি একটা যন্ত্র, এই ভার্নিয়ার স্কেলের দেখাচ্ছি। এখানে একটা ভার্নিয়ার স্কেল রয়েছে। এই স্কেলটাতে তোমরা দেখবা যে এরকম করে সরানো যায়। এই স্কেলটা
এখানে একটু পরিচিতি দেখো, যে এই নিচের দিকে যে চোয়াল রয়েছে এটার নাম হলো নিম্ন চোয়াল, এটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল। আর এখানে একটা অংশ দেখো বের হয়, এটার নাম ডেপথ গজ, গভীরতা মাপার যন্ত্র। তা আসলে এই যন্ত্রটা দিয়ে আমরা আগেই বললাম যে এটার আসলে ব্যবহারটা করার উদ্দেশ্যটা কি। তাহলে ওই মিলিমিটারের চেয়েও যদি কম হয় সেটাকে পরিমাপ করতে গিয়ে এই ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয়। তো দেখো আসলে এটা দিয়ে আমরা কিভাবে কি মাপতে পারি। যদি ধরো এই যে এখানে আমার এই কলমের হেডটা আছে, এটা যদি বাইরের ব্যাস মাপতে চাই, তাহলে এই সোয়ালের এই নিম্ন সোয়ালে এভাবে ধরবো। তারপর যেভাবে কিভাবে পার্ট নিতে হয় সেটা আমরা পরে জানবো কিভাবে মাপতে হয়। তো যাই হোক, এটা দিয়ে কি হলো, এটাতে আমরা বলতে পারি যে এটা বাইরের ব্যাস মাপা যাবে এটা। তারপর যদি আবার এই যে ঊর্ধ্ব সোয়ালের মধ্যে এভাবে এভাবে ভিতরের ব্যাস মাপা যাবে। তাহলে আমরা কি হলো, নিম্ন সোয়ালে যদি এটাকে বাইরের দিকে বসানো দেওয়া যায় তাহলে বাইরের ব্যাস, এভাবে ভিতরের ব্যাস। তারপর এটার যে গভীরতা আছে, এভাবে গভীরতা মাপা যাবে এই অংশটা দিয়ে, অর্থাৎ এইটা এভাবে এতটুকু গভীর, এটা দিয়ে গভীরতা মাপা যায়। তাহলে যা হোক, আমরা বুঝলাম যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে সিলিন্ডারের বা গোলকের এই ধরনের আমরা ভিতরের ব্যাস বাইরের ব্যাস এগুলো পরিমাপ করতে পারলাম। এখন আমরা আসলে এই স্লাইড ক্যালিপার্সটা আমি আরেকটু দেখাই যে আসলে আমরা হিসাব নিকাশ করব কিভাবে। তাহলে প্রথমে আমরা যদি অঙ্কন করার চেষ্টা করি একটু, যে স্লাইড ক্যালিপার্সের এই নিম্ন চোয়াল, এই চোয়ালটা যখন এই নিম্ন চোয়াল এবং ঊর্ধ্ব চোয়াল এখানে এটা সরানো যায়, এটার সঙ্গে এই ভার্নিয়ার স্কেল এরকম একটা উপরের দিকে একটা স্কেল লাগানো থাকে, এটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। সেটা আমরা কিভাবে করবো, তো ধরো যে যদি আমি এই কলমের ব্যাসটা মাপতে চাই, তাহলে সেক্ষেত্রে এই চোয়ালটাকে এই দিকে সরাই এখানে বসাতে হয়। তা আমরা সেরকমই একটা ছবি আঁকতে করতে আগে চেষ্টা করতেছি। দেখো যে আমরা কলমটা যদি বা কোনো আয়তাকার বস্তুকে যদি সেখানে বসাই, তাহলে এই সোয়ালটা এখানে একটু মনে করো যে সরে গেল, তখন এই তখন আবার এই ডেপথ গজটা একটু বেশি বের হবে। এখানে যেটা হয় যে স্কেল এটা সরানোর পরে এখানে আমরা যদি স্কেলগুলোতে সাধারণত এরকম প্রথমে 0, তারপরে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এভাবে দাগ কাটা থাকে। তারপরে আমরা দেখবো যে এই স্কেলটাও মনে করো যে একটু সরে যাবে, এই ভার্নিয়ার স্কেল এখানে বাইরের দিকে কিছু দাগ থাকে এরকম। এই ভার্নিয়ার স্কেলে এখানে তাহলে দুইটা স্কেল, এইটার সেন্টিমিটার স্কেলে যেটা দাগ দেওয়া আছে সেটার নাম হচ্ছে, এই উপরের দিকে যেটা দাগ দেওয়া আছে সেটার নাম হচ্ছে আহ, প্রধান স্কেল, আর নিচেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন আমরা ধরে নিলাম যে এই কলমটা এখানে বসানোর পরে এই অবস্থা দাঁড়িয়েছে। এখন পার্ট নিতে হয় কিভাবে, তা আমরা এখানে বলেছি দুইটা স্কেল রয়েছে, একটা নাম হচ্ছে প্রধান স্কেল। তা আমরা প্রধান স্কেল পার্টটা কিভাবে নিব, প্রধান স্কেল পার্ট
স্কেলটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। আমরা দেখব যে আসলে এই স্কেলটার দুইটা অংশ থাকে। আমরা যখন এরকম সোয়াল দুইটাকে একত্রিত লাগাই দিব তখন এই দাগটা এই দাগটার সাথে মিলে যাবে। তারপর যখন এখানে আমরা এভাবে কলম প্রবেশ করাবো, এভাবে মনে করো কলম প্রবেশ করাবো, তখন এই সোয়ালটা এদিকে সরে আসছে, স্কেলটাও সরে যাবে। তখন আমরা দেখবো আসলে এখানে মানটা কিভাবে আসলো। এইটাকে শূন্য দাগ, ভার্নিয়ার স্কেলে শূন্য দাগ বলা হয় প্রথমটাকে, আর এটা শূন্য দাগ বলা হয়। তা যখন দুই সোয়াল একত্রিত থাকে তখন এই দাগটা কিন্তু এটা সোজায় থাকে। এখন যেহেতু এখানে কলম বা কোনো একটা বস্তু ধরে নিলাম আমরা এই কলমটা, এই কলমের ব্যাস পরিমাপের ক্ষেত্রে গিয়ে এদিকে এরকম হলো, স্কেলটা সরে গেছে। তখন আমরা পার্ট হিসাব করব যে এই পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 8টা ঘর অতিক্রম করেছে। অর্থাৎ এটা কত ঘর অতিক্রম করেছে? 8 ঘর। তাহলে আমরা বলতে পারি 8 মিলিমিটার অতিক্রম করেছে। কারণ এটা স্কেলটা ওভাবেই থাকে, এখান থেকে এই পর্যন্ত 1 সেন্টিমিটার, মাঝে 10টা ঘর থাকে, এজন্য 10 মিলিমিটার। তাহলে আমরা এখানে এই শূন্য দাগটা কত ঘর অতিক্রম করেছে? 8 ঘর। তা আমরা বলতে পারবো 8 মিলিমিটার। এরপরে এই ভার্নিয়ার স্কেল পার্ট বা ভার্নিয়ার সমপতনও বলা হয়, ভার্নিয়ার স্কেল পার্ট, এটা ভি, ভিটা হলো আমরা এখানে যেটা ফলো করি সেটা এরকম যে দেখো একটা জিনিস লক্ষ্য করো যে আমরা উপরের দিকে এরকম অনেকগুলো দাগ দেওয়া রয়েছে, নিচের দিকেও এই অনেকগুলো স্কেলের দাগ এরকম করে দেওয়া রয়েছে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করবা যে এই উপরের দাগগুলোর সাথে নিচের একটা দাগ দেখবা যে এরকম সোজাসুজি একেবারে মিলে যাবে, পুরোপুরি মিলে যাবে। যেটা সবচেয়ে বেশি মেলার মনে হবে সেটা উত্তর লিখলে চলবে। তো এইখান থেকে আমরা যদি দেখি যে এই রেখাটা 1 2 3 4 5, এই 5 নম্বরটা এটা সোজা মিলে গেছে, আর কোনো রেখা কিন্তু উপরটার সাথে সরাসরি মিলে নাই। তো এরকম যেটা মিলবে সেটাই হবে ভার্নিয়ার স্কেল পার্ট। তা আমরা এখানে যেটা দেখতেছি যে আমরা যদি লক্ষ্য করি এটা হয়নি, এটা হয়নি, এটাও হয়নি, এটা কাছাকাছি মোটামুটি, তারপরেও নাই, হয়নি, এটাও হয়নি, এটা হয়নি, এইটা মোটামুটি বোঝা যাচ্ছে যে এই উপরেরটার সাথে এটা লেগেছে। তাহলে আমরা এই রেখাটা কত নম্বর এই পাশ থেকে গোনা শুরু করব, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই এটার মান হবে 9। এটার কোনো একক নাই, এটা জাস্ট একটা সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত নম্বরের? 9। সেটা দিয়ে আমার ওই খণ্ডাংশটুকু বের হবে, যেটা আমি পূর্বে আলোচনা করেছিলাম। এখন দেখো আরেকটা জিনিস এখানে আসে যে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকটা ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ভার্নিয়ার ধ্রুবক ভিসি নির্ণয় করার আমরা এটা আগে একটু লিখে দিই যে আসলে এটা বের হবে 0.1 মিলিমিটার। এখানে আরেকটা লক্ষ্য করবা যে প্রধান স্কেল পার্ট যদি আমরা সেন্টিমিটার এককে লিখি তাহলে এটাতেও সেন্টিমিটার লিখতে হবে। ধরো যে এইদিকে যদি আসতো মানটা তাহলে আমরা 1.2 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার এরকম বলতে পারতাম, তখন এটা সেন্টিমিটার হতো। এইরকম এই তিনটা জিনিস পাওয়ার পরে আমরা এখানে নির্ণয় করতেছি কি এই কলম, আমরা শুরুতেই বলেছি যে এই কলমটার ব্যাস মাপতেছি। তাহলে এখন আমরা লিখতে পারবো অতএব কলমের ব্যাস, কলমের ব্যাস ডি সমান এম প্লাস ভি গুণন ভিসি, এই সূত্রের সাহায্যে আসলে এটার ব্যাসটা পরিমাপ করা হবে। তাহলে এখানে কত লেখা আছে? 8 মিলিমিটার প্লাস 9 নন 0.1 মিলিমিটার। এটা হিসাব করলে হবে 8.9 মিলিমিটার। আচ্ছা, এখন আমরা এই কলমের ব্যাস পাইলাম হলো 8.9 মিলিমিটার। এভাবে যে কোনো বস্তু যদি আমরা একটা আয়তাকার বস্তুর আয়তন মাপতে চাই তাহলে প্রথমে দৈর্ঘ্য বরাবর এখানে বসাবো, তারপর প্রস্থ বরাবর বসাবো, তারপর উচ্চতা বরাবর বসাবো। এভাবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ক্ষেত্রে মান নিয়ে আলাদা আলাদা ভাবে এভাবে বের করা যায়। আমরা সাধারণ মিটার স্কেলের সাহায্যে যেমন 8 মিলিমিটার মাপতে পারতাম, কিন্তু এই যে 0.9 মিলিমিটার যে আসলো, অর্থাৎ 1 মিলিমিটারের 10 ভাগের 9 ভাগ, এই খন্ডাংশটা নির্ণয় করার জন্যই হলো এই যন্ত্রটার আবিষ্কার। এইখানে আমরা একটা জিনিস লিখেছি ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার। এই 0.1 মিলিমিটারটা যে কিভাবে আসে সেইটা নির্ণয়ের এখন আমরা একটা পদ্ধতি জানবো। আসলে এটা দুইটা পদ্ধতিতে নির্ণয় করা যায়, প্রশ্নে যেরকম থাকবে উত্তর সেভাবে লেখা লাগবে।
এখন আমরা এই ভার্নিয়ার ধ্রুবকটা কাকে বলে সেটার একটা সংজ্ঞা লিখে তারপরে আমরা ওটা নির্ণয় করার একটা পদ্ধতি কি সেটা জানার চেষ্টা করব। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক এটার আমরা আজকে সংজ্ঞাটা লিখব। ভার্নিয়ার ধ্রুবকটা হলো, আমরা এখানে দুইটা স্কেলের কথা বলেছি, একটা হলো প্রধান স্কেল আর একটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এইটার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হলো 10টা, আর প্রধান স্কেলের তো এক ঘরের মান হলো 1 মিলিমিটার। যাক, এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। অথবা আরেকটা সংজ্ঞা লেখা যাবে, সেটা হচ্ছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার অনুপাতকে ভার্নিয়ার ধ্রুবক। এটা লিখে রাখলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে আসলে আমাদের এই ভার্নিয়ার ধ্রুবকে দুইটা সংজ্ঞা লিখে দিছি, দুইটা আলাদা রকম, এবং দুইটা ওই পদ্ধতিতেও ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা যাবে, এই পদ্ধতিতেও ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা যাবে। তা আমরা আগামী ক্লাসে এই ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার পদ্ধতি, তারপর কোনো একটা বস্তুর ক্ষেত্রফল, আয়তন কিভাবে নির্ণয় করা যাবে সেই সূত্র সহ আমরা আগামী দিনে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা আপেক্ষিক ত্রুটির কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ততদিনে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশায়, সকলের সুস্থতা কামনা করে